নিয়ে বলছে চলো এফডিসি যাই, কোনখানে তোমরা মিটিং করছিলে সালমানকে মারার জন্য, কোন সালমানের বাসায় যে তুমি অনেক গেছো, বলছে আমি ডন সালমানের বাসায় আড্ডা মারতাম, সালমানের বাসায় চলো কোন রুমে আড্ডা মারতে দেখবো। এই যে প্র্যাকটিক্যাল, যখন ডিবি গাড়িতে উঠেছে, গাড়িতে উঠে বলছে চলো সালমান ভাই, অ্যান্ড ডিবি অফিসটা সালমান ভাই কাছেই, কিন্তু ও তো সালমানের বাসায় কোনোদিনই আসেনি, বুঝতে পারছি। ও বলছে ইস্কাটন অমুক অমুক ফ্ল্যাট, চল যাই, তুই তো চিনিস, তুই তো আড্ডা মারছিস, গেছে এসে তো আর সালমান বাসা চিনে না, কারণ তো কোনোদিনই যায়নি। একটা পয়েন্ট ধরা খেয়ে গেল রিজভি। এফডিসিতে কোন টেবিলে বসে তোর আড্ডা মারতে, ক্যান্টিনে দেখা, তখন এমন চাপ, তখন ওই চাপের টেলাই বলছে যে স্যার আমি এফডিসিতে কোনোদিনই যাইনি, বুঝতে পারছি। আমার কাছে সব পেপার 96 পেপার কাটিংগুলো দেখেন আছে। তারপরে হচ্ছে যে তোরা যে বসে ডনের সাথে কন্ট্যাক্ট করছিস, ডন তোরে ডাকছে, তুই যে ইন্টারভিউ দিয়ে বলেছিলি স্যার এগুলা সব বানাট, এগুলো সব মিথ্যা, এগুলা সালমানের মা আর ওসি কামরুল সাহেব উনি আমাকে, আমি তখন মানে ক্যান্টনমেন্ট থানায় বোধহয় অ্যারেস্ট হয়েছিল কোনো একটা কারণে রিজভি, তোকে আমরা ছেড়ে দেবো, তোকে ছাড়ার ব্যবস্থা করবো, তুই যদি এই কাজটা করে দিস, মানে সালমান সম্পর্কে এটা দিবি, রাজসাক্ষী হয়ে যাবে। আর এই রাজসাক্ষীর ফলে ডন, আজিম মোহাম্মদ, সামিরা, সামির মা, এদের সবার ফাঁসি হয়ে যাবে, তুই চলে যাবে আমেরিকাতে। কিন্তু সব ঠিক আছে, আপনার কথা যদি মেনেই নেই, মা কেন তো মেনে নেওয়া লাগবে না, আমি ওই যে আপনি রিজভির ইন্টারভিউটা দেখে দেবো। আচ্ছা না ঠিক আছে, কিন্তু তাহলে রিজভি কেন হোক, ডেফিনেটলি আমি এগ্রি করি আপনার এই জায়গাটা, কিন্তু রিজভি তো প্রথমে এসেই তো এই ঘটনাগুলো ঘটিয়েই তো একটা জটলা পাকায় ফেললো, তারপরে ঘটনা দিকে তারপর তো আসলো রুবি এন্ট্রি, রাইট, রবি তো মাঝখানে আসলো, কিন্তু ফার্স্ট স্টার্টিংটা তো করেছিল রিজভি। কিন্তু এখানে কথা হচ্ছে যে উনি তো মা, এটা তো কোনো সন্দেহ নাই। মানে আপনার কথা যদি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মানে চিন্তা করি, তাহলে ডেফিনেটলি মানে যদি কোনো মানুষ এগ্রি করে আপনার সঙ্গে, তাহলে এটা মানতে হবে যে নীলান্টির এইরকম একটা চক্র বা এরকম একটা সিদ্ধান্ত বিশেষ কোনো একটা ইন্টারেস্টের কারণে ছিল, যদি এগ্রি করে আপনার। এখন কথা হচ্ছে নিজের সন্তানকে নিয়ে কেউ এই ধরনের বিশেষ ইন্টারেস্ট করতে পারে কিনা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের যুক্তিযুক্ত একটা প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এখন ঘটনা হচ্ছে যে মানে সব মানুষ তার মানুষের পর্যায়ে পড়ে না, তাই না? কিন্তু আপনি এটা বললে এটা কিন্তু আপনার ভয়ঙ্কর রকমের রিবার্ট করার একটা কে কি মনে করলো, আইডন কে উপরওয়ালা আছে। আর আমার কথা হচ্ছে সৎ সাহস থাকলে আপনি সব কিছু করতে পারেন, রাইট? আমাদের সৎ সাহস আছে বিদায় আমরা বলতেছি কিংবা বলছি। আর আমার এই কথাগুলো একটু ঘেটে দেখুক, কিংবা রিজভিকে আনা হোক, কিংবা রিজভির কাছ থেকে জিজ্ঞাসা করে হোক তুমি কিভাবে ওনাদের সাথে যোগ হলা, কিভাবে আসলা, কিভাবে তোমাকে কি করা হলো, তাই না? তুমি কিভাবে কিংবা কেন তুমি কিছু না জেনেই সালমানের মতন একটা এত বড় একটা সাবজেক্ট নিয়ে তুমি খেলতে না। আমি এগ্রি করতেছিলাম ভাই আপনার কাছে। আমার কথাটা শুনুন, এটা আমি তো যুক্তি আছি, তাই না? ডেফিনেটলি ওকে তো জিজ্ঞেস করা উচিত। তাহলে তুমি কিভাবে এসে হুট করে এসেই তুমি ডনকে দেখোনি, সালমানকে দেখোনি, আজিমকে দেখোনি, কাউকে দেখোনি, তুমি এদের সম্পর্কে একটা মানে একটা সাক্ষী দিয়ে, তাই না, দিলা, কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন? ও তো কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথা থেকে কেউ ওকে এনেছে, তাই না? ইদানি আমি 3-4 দিন পরশুদিন দেখলাম, আমি দেখে তো আমি অবাক হয়ে গেলাম, হাই এটাই রিজভি, এই বেটাই পুরো ঘটনা উলট পালট করে দিয়ে তারপর লন্ডন চলে গেছে। আমার কথা হচ্ছে যে জনগণ মানুক না মানুক, তারপরে তো একটা প্রশাসনের উপর আস্থা থাকে, একটা ভরসা থাকে। 3-4 রকমের প্রশাসন হলো, তাই না? কয়েকবার হলো, ইন্টারভিউ হলো, সবকিছু হলো, আমাদের সাক্ষী হলো, প্রত্যেকবার যখন দেখে তখনই যে আমরা সাক্ষী দিচ্ছি। আমরা যদি ক্রিমিনাল হতাম কিংবা ক্রিমিনালের সাথে ইনভলভমেন্ট থাকতাম, তাহলে আমরা কিন্তু কোনো সময় এইভাবে আসতাম না ওপেনে, রাইট? আমাদের মধ্যে সৎ সাহস আছে, আমরা তো কোথাও পালাইনি। প্রথমত হচ্ছে ডন ভাই, আমরা কোথাও পালাইছি না, ডেফিনেটলি না, এটা আমি আপনার সাথে এগ্রি করি যে আপনি কোথাও পালাননি এবং আপনি ঢাকাতে সারা দিয়েছেন, আপনি ঘন্টার পর ঘন্টা বিষয়গুলো নিয়ে কথা বলতেছেন, এটা অবশ্যই অনেস্টি। কিন্তু এই বিষয়টা শেষ পর্যন্ত কোর্ট এবং পুলিশই প্রমাণ করবে, যেটা আসলে বিচারের রায় যেটা হবে সেটাই, সেইভাবে আমরা আস্থা রাখি। কিন্তু আমাদের সরল মনে কিছু প্রশ্ন তুলে আসে যে যদি সবকিছুই মেনে নিই আপনার কথা, একটা মায়ের পক্ষে তার সন্তানকে নিয়ে এইভাবে একটা মিথ্যাকে সাজানো, এটা কেন করবে সে? লজিকটা কি, ইন্টারেস্টটা কি? এটা আপনারা জিজ্ঞাসা করবেন ওনাকে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন, বাঙালি জাতি হচ্ছে যে খুব আবেগপ্রবণ, আমরা সবাই আবেগপ্রবণ। আমরা কারো চোখে পানি দেখলে হয়তো কিছু না করতে পারলেও একটু কষ্ট লাগে, মন খারাপ হয়ে যায়। আর উনি মা, ওনার চোখে পানি দেখা মানে সালমান ভক্তরা আরো বেশি ক্রেজি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তারপরেও কিছু কিছু জিনিস আছে কি বলতেই হয়, কারণ আমাকে জড়ানোর এখানে কোনো ওই দেখছি না আমি। তারপর আমাকে জড়াইছে, কিন্তু ক্ষতি হয়ে গেল না আপনার বিশাল? প্রথমে আপনাকে বললাম তুই নিয়ে আস, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যাই। সালমান নাই বিদে আমার ছবির কেরিয়ার নেই, আমি মানে বেঁচে যেও মরে গেছে, মানে সারাটা জীবনের জন্য একটা ব্লেম, এটা কিন্তু একটা মানুষকে সারাটা জীবনের জন্য ব্লেম হয়ে থাকলো। আর আমরা বাঙালি, আমরা তো কেউ বিশ্বাস করবো কেউ করবো না, এটা স্বাভাবিক, বিভিন্ন মতামতের লোক আমরা, তাই না? এখন যদি পিবিআই তো সর্বোচ্চ একটা সংস্থা, ওনারা যে রিপোর্ট করে যা বুঝলো সেটা তো বাঙালি জনগণকে বললো, কিংবা সালমান ফ্যানদের, সালমান ভক্তদের বললো। আমার কাছে আসেন সালমান ভক্ত যারা সালমানকে নিয়ে এখন হয়ে করছেন, তারা কিন্তু তখন সালমান ছবি কেউ দেখেনি, তখন তাদের বয়স ছিল কত, 5-6। এখন যারা করছে তারা 30-35 কিংবা 26-27-28 এরকম বয়স। আপনার 25-26 বছর বয়সের ছেলেমেয়েরা যে লাফালাফি করছে, এরা তখন কই ছিল? তখন কিন্তু ছবি দেখিনি, এরা হুজুকে বাঙালি,
এটা শুনে শুনে ইমোশনাল জায়গা থেকে জাজমেন্ট আমি কি রাইট কি রং? অফকোর্স ইমোশনাল যে ছেলে মেয়েগুলো এটা নিয়ে হইচই করছেন, আসেন ওদেরকে জিজ্ঞেস করেন কিংবা ওদেরকে দেখেন ওদের বয়স কত। এখন যদি ওদের বয়স 30 হয়, তাহলে তখন ওদের বয়স ছিল 5 বছর বয়সে সালমান শাহ সম্পর্কে কি জানবে ওরা? ওরা ভুল তথ্য পেয়ে পেয়ে বড় হয়েছে, কিংবা ভুল তথ্য পেয়ে পেয়ে ওরা একটা আরো জটিল ভক্ত হয়ে গেছে ওরা, তাই না? এর বিচার চাই, সব কিছু ঠিক আছে, বিচার তো আমাদের সরকারের প্রতি আস্থা রেখেই আমি বলছি, আমাদের প্রশাসনের প্রতি, আমাদের যারা পিবিআই যারা অফিসাররা ছিল, যারা তদন্ত করেছেন, আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন এরা। আপনি গিয়েছেন, আপনি সাক্ষ্য আমি দিয়েছেন? গিয়েছি, আমি বলেছি। মামলার কোন জায়গায় কি আপনার নাম এসেছে কখনো? হ্যাঁ, না, আমি কোথাও তো নাম আসেনি, শুরু থেকে শেষ কোথাও নাম আসেনি? কোথাও নাম আসেনি। আচ্ছা। নীল আন্টি অথবা ইন্টারভিউগুলোতে বলেছে ডনকে ধরো, অমুকে ধরো, আরে বাবা আমাদের ধরার কিছু না, আমরা তো আসি, ডাকলে আসবো, উই আর নট ক্রিমিনাল, রাইট? তো আপনি এত বছর ধরে নীলানকে কখনো ফেস করেননি যে আন্টি আপনি কেন এগুলো বলেন? ওনার সামনেই করিনি কোনো, কিংবা ওনার সামনে উনিও কোনো সময় আমার খোঁজ করেনি, আমি ওনার সামনে কোনো খোঁজ করিনি। আর আমরা বেসিক্যালি সালমান বেঁচে থাকতে 2-3 বার দেখা হয়েছিল, তার মধ্যে যে 2-3 বার দেখা হয়েছে, মানে কথা বলার একটা আগ্রহ থাকে, আগ্রহ ছিল না, মানে পরিস্থিতি কিংবা টাইমিং, যেই সালমানের সাথে রাখার মারামারি এরকম একটা পড়ছে, তখন তার কথা বলার ইয়ে থাকে না। আর সালমানের মা হচ্ছে যে নীলান্টি হচ্ছে যে সালমানের কোনো বন্ধুকেই দেখতে পেত না, ওনার খালি মনে হতো যে আমরা সবাই বোধহয় সালমানের উপর ভর করে খাচ্ছি। বুঝতে পারছি। আপনি আসেন, সালমানের আরেক বন্ধু আছে ফারুক, ও সিঙ্গাপুর থেকে কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল, অনেক বছর পর, বললো যে তোদের তো এখন চিন্তা ইয়ে নাই, মানে পিবিআই রিপোর্ট দিচ্ছে, কিন্তু তোরা বলিস নি সালমানের মা কোনোদিনই সালমানের কোনো বন্ধুকে মানে দেখতে পেতো না, মনে করতো সালমান কামাই করতেছে, আমরা সালমানের সাথে। সালমানের মা কয়েকটা ইন্টারভিউ বলেছে যে ডন তোর চাকর, উনি তো আমাদের চিনেই না চাকর কি। কথাবার্তা বলতে পারবেন, সাগরকে নিয়ে বললেন এরকম সালমানের পরিবার 10টা পরিবার আমরা পালতে পারি, আমি তো বলতে পারি, কিন্তু আমি বলবো না কেন? আমার তো বন্ধু, আমার তো বন্ধুর মা, কিন্তু সবকিছু এক্সেস ভালো না। সামনের কথা বললো 3য় শ্রেণীর মেয়ে, অমুক সমুক, তাই না? উনি কখন কি বলে উনি কি নিজেই বুঝতেছে না? আর আমরা এত কাছের লোক, আমাদের সাথে তো আরো আগে যোগাযোগ করবে, এতদিন সালমান মা যোগাযোগ করেনি কেন? আমার যদি কোশ্চেন থাকে এরকম, তাই না? সালমান মা তো এক জায়গায় বললো যে ডনেরা আমার সাথে যোগাযোগ করে না কেন? আরে যোগাযোগ করার, বেঁচে থাকতেই যোগাযোগ করলো, যে অবস্থা, মানে যে বিহেভ, কিংবা আমারে বলছে যে ওই মানে স্ল্যাং ইউজ করতে বেশি, খুব খারাপ কথা বলতো, বলছে ওই ফারুকের কথা বলছে, মা মাটি তুলে গালাগালি করতো, এই ব্যাটা সারাদিন সালমান সাথে থাকে কেন? আরে আপনার ছেলেকে বলেন, আপনার ছেলের বন্ধু কখন যাবেন, আপনার ছেলে ভালো বুঝে। আবার ফারুক হয়তো গেল কোনো সালমান সাথে, আমার কথা তো বলছে ডনরে নিয়ে এত ঘুরে কেন সালমান, ওটাকে জিজ্ঞেস করেন সেটা, তাই না? হিসেবটা তো এই জিনিসগুলোর জন্য আরো একটা বিতৃষ্ণা এসে যায় না? আপনার বন্ধুর মা যদি আপনাকে না দেখতে পারেন, তাহলে আপনি যতটুকু পারবেন ততটুকু অ্যাভয়েড করে যাবেন, এটাই স্বাভাবিক। আর আমার কথা হচ্ছে যে সালমানের এই ঘটনার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করতেন নাকি, রিলেশনশিপ আর কি। এখন আন্টিকে তো আমরা যখন সামনে উঠছে, আমরা তো যত সুখ কমার করছি, কিন্তু তারপরে যে পেছনে গালাগালি করছে, সেটা হচ্ছে আরেক বন্ধু আমাকে বলছে, আমি আবার আরেক বন্ধুকে বলছি, ঠিক আছে? নেগেটিভ পারসেপশন তৈরি হয়। আন্টির সামনে যাইস না, একটা ভয় তো কাজ। আবার ওই আমার বলছে যে ওই বেটা আন্টির সামনে যাচ্ছে, আন্টি কিন্তু তোর গালাগালি করছে। আরে বাবা, গালাগালি করতে কিছু না, আপনার ছেলেকে বলেন কাছে মিশবে, কাছে মিশবে না, তাই না? যার জন্য হচ্ছে যে আমরা সালমানের আম্মাকে অ্যাভয়েডই করতাম, মানে কাছেটা যে বিরতাম না বেশি কাছে। আর যে কদিন কাছে গিয়েছি, ওই কদিনের কথা বলার সময় সুযোগ হয়নি, কিংবা সিচুয়েশন ছিল না। সামিরা, শাবনূর, অন্যান্য সাবজেক্ট এগুলো না, সবচেয়ে বেশি হিট করতো, সবচেয়ে বেশি কষ্ট পেতো পারিবারিক বিষয়টা নিয়ে, পারিবারিক জীবনটা নিয়ে, লাইফস্টাইলটা নিয়ে। কারণ কি, ও তো টপ মোস্ট সুপারস্টার সালমান শাহ, তাই না? এখন সালমান শাহ কিন্তু ওনার মা হচ্ছে যে জাতীয় পার্টি করছেন, রাত বিরাতে বাসায় খুঁজে পাচ্ছেন না, অমুক জায়গায় আছেন, অমুক জায়গায় আছেন, এই জিনিসগুলো তো ওর কানে আসতো। সালমানের বক্তব্য তো দেখেনি, বক্তব্যের কথা তো বাদ দিলাম ভাই। এই ধরনের কথা এখন যদি এসে বলে, সেক্ষেত্রে তো আপনার একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। আমি তো মরে গেছি, তাই না? আর বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণের কথা বাদ, বাংলাদেশের প্রশাসন তো এতটা বোকা না, তাই না? আর আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো মিথ্যা না, প্রমাণিত। তখনকার আমলের আপনি পেপারগুলো দেখেন, তাই না? মেরি, নীলা চৌধুরী, তারপরে হচ্ছে যে আরো কয়েকজন আছে না, এদের নাম নিয়ে, এইসব সাবজেক্ট নিয়ে অনেক লেখালেখি করলো না, তখন তো তখন তো আমরা রানিং। আমার না হলো, কিন্তু আমার বন্ধুর তো একটা মন খারাপের বিষয় না, নাকি মিথ্যা কথা বললাম? ডেফিনেটলি ইটস ইওর স্টেটমেন্ট। এটা অথবা তখন 25 বছর আগের কথা, পাবলিক এখন তো মনে নেই, সালমানের নিয়ে অত মনে আছে সবকিছু, তাই না? কিন্তু 25 বছর আগে নীল আন্টির ব্যাকগ্রাউন্ডে আসেন আপনি, মিথ্যাটা বললাম। আসেন আপনি 96 পেপার পত্রিকা দেখেন, কিংবা আর এই পিবিআই যে আমাদেরকে সরে থেকে শেষ পর্যন্ত এমনভাবে নাস্তানাবুদ করে জিজ্ঞাসাবাদ করছেন, খুঁটিনাটি সব আপনাকে ফেস করতে হয়েছে। হ্যাঁ, আমাদের মতো সৎসাহসীবিদ্যা আমরা যখনই ডাকছি তখনই গেছি, হয়তো সকালে যেতে পারি, বিকেলে গেছি, এরকম হয়তো। কিন্তু আপনি তো আপনার বক্তব্য, যে বক্তব্যগুলো এখন এখানে বলছেন, সেটা তো পিবিআই কেও বলেছেন। আমি ভাই যখন যে কোশ্চেন করেছে, আমি
সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার চোখের সামনে দেখা যে জিনিসগুলো আমি সেই জিনিসগুলো বলেছি আপনাদেরকে, কেন সারা মিডিয়াতেই বলছি, তাই না? মিডিয়ার লোকজনও জানে, ওনাকে চিনে, আমাদেরকে চিনে, তাই না? তারপরেও একটা কথা কি, ওই যে মা, ইমোশনাল একটা ব্যাপার, জটিল সমীকরণ। এই সমীকরণের জায়গায় আসলে ডেফিনেটলি আমার এখন ঘুরে ফিরে যে জায়গাটায় আমি আছি, আড্ডার জায়গাটাতে, আমার খালি যেন মনে হচ্ছে যে সালমান শাহ চলে যাওয়ার পরে আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, যে কথাটা আপনি সব একটু আগে কিছু বলছেন। শেষ হয়ে গেছে, নট অনলি কেরিয়ার, সবকিছু বলতে সবকিছু মানে কেরিয়ার শেষ। কেরিয়ার মানে তো লাইফ, আমাদের ফিল্ম লাইনে আমাদের জীবনটা তো এটা, তাই না? তার মানে আমি 80% তো মারা গেছে, 20% বেঁচে আছে খালি নর্মাল একজন মানুষ হিসেবে। সালমান মারা যাওয়ার পর থেকে আসলে ছবি সেরকমভাবে করা হয়নি, করানি বলতে মানে আপনার অফারগুলো বা দরজাগুলো কি বন্ধ হয়ে যাচ্ছিল? বন্ধ হয়ে যাচ্ছে। তারপর স্বাভাবিক ব্যাপার, একটা হ্যাঁ ডন নিয়ে না, ডন যে কোনো কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, বুঝেন? তার মানে আমার নতুন ছবি, এই অনুভূতির ভিতর দিয়ে যে না গেছে সে কখনো ফিল করতে, অ্যারেস্ট হওয়াটা বেটার, এই অনুভূতির চাইতে অ্যারেস্ট হওয়াটা বেটার। একদম এক্স্যাক্টলি ভালো কথা বলছেন। তখন বুঝেন এই নতুন ছবি, এমনও ছবি আছে আমার সাইনিং নিয়েছি শুটিং 3-4 দিন পর থেকে, এর মধ্যে আরেক গ্রুপ যেগুলো হ্যাঁ ডন নিয়েছেন, যে কোনো মুহূর্তে arrest হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সালমান কেস নিয়ে ডাকাডাকি করবো, আপনার ছবি ফেসে যাবে, ব্যাস ফটাফট 4-5 ছবি গেল গেছিল। কীভাবে বুঝাবো ভাই, আমার ডাকবে না ভাই, আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, কিংবা আমি 160 জবরবন্দি দিয়েছি ভাই, আমি আসি। তারপরে হয় কি, ফিল্ম এমন একটা জিনিস, আপনি নিলাম, আপনি আসতে পারলেন না, কিন্তু সেটের কাজটা ফেসে গেল, তখন লস প্রজেক্টের মধ্যে পড়ে। তখন প্রডিউসার হয়তো চিন্তা করছে এই লস প্রজেক্ট কিংবা এই টেনশনে না যাই অন্যজনকে নিয়ে কাজ করি, এই পিছিয়ে গেলাম আমি আস্তে আস্তে 2 বছর এরকম, 2-2.5 বছর এরকম, মানে আমার এগুলো ঠিক করতে করতে 3-4 বছর লেগে গেছে আর কি, যে আমি নির্দোষ, আমি বা এগুলোর মধ্যে নাই, আমি কিন্তু থাকে না থেকে আমাকে তো ডাকবেই, তাই না? এই কয়টন ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি নিলাম, পরে হয়তো বা ইন্টারভিউর জন্য ডাকলো, আপনার কে হয়তো বা জেরা করার জন্য হয়তো বা কোনো পুলিশ ডিপার্টমেন্ট ডাকলো, তখন তো যেতে হবে, তত বছর যেতে হবে। হ্যাঁ ডন ভাই, তাহলে নেক্সট ছবি করেন, কী করবেন? তাহলে আমার কীভাবে পুরো আমি ধ্বংস হয়ে গেলাম, জীবিত ধ্বংস আর কি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা যার যার কপালে লেখাই থাকে, মহান আল্লাহ পাক যার কপালে যা লিখে রাখছেন তাই হবে, তাই না? আর এই থেকে শাবনূর তো বেঁচে গেছে, শাবনূরের কোনো সমস্যা হয়নি। মেয়ে মানুষ, তারপরে একটা রকমের হিরোইন, ভালো হয়েছে মোটামুটি। তারপরে কিন্তু শাবনূরের বিষয়টা খুব রিসেন্টলি আসলো, এর আগে তো এইভাবে আসেও নাই, হ্যাঁ, মানুষ সন্দেহ করছে টুকটাক, ওইটা নিয়ে কথা হয়। হ্যাঁ, এটা আমরাও তো তাই বললাম আপনাকে, আমরা তো এখন এসে দেখলাম যে পিবিআই, আপনি কি বললাম, এত পুঙ্খানুপুঙ্খভাবে খুব ডিটেল কাজ করেছে, হ্যাঁ, যে ইয়ে করেছে, মানে তদন্ত করছে। আমরা এখন এসে বুঝলাম, এখন পিবিআইয়ের কথাটা তো বিশ্বাস করতে হবে স্বাভাবিক, যেহেতু এনারা ফার্স্ট লাস্ট চরম মানে ইনভেস্টিগেট করেছে, হ্যাঁ। ইনভেস্টিগেট করার পর রেজাল্টটা দিয়েছে, ওটা ফাউল না, কিংবা ফালতু না, ফালতু একটা সংস্থা না তো পিবিআই। এর আগে যতগুলো ক্রাইমের রিপোর্টগুলো করেছে সবগুলো তো বাস্তব সত্যি, তাই না? যার ওদের একটা নামও আছে এখানে। এখন বাংলাদেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং সংস্থা হচ্ছে পিবিআই, ক্রাইম ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো পিবিআইয়ের উপরে যদি কেউ থাকে আসুক, কারণ তো আসুক, ওনারা এসে নীলান্টি লন্ডন থেকে তো কথা বলছে, এখানে আসুক, উনি এখন লন্ডনে আছে, আমরা তো আছি, লন্ডন থেকে তো অনেকে অনেক কথা বলছেন, এখানে আসুক, প্রেস ক্লাবে আসুক, প্রেস ক্লাবে এসে প্রেসের সামনে দাঁড়াক, আমাদেরকেও দাঁড় করাক, আমরা তো যাইনি, যাবো না কোনোদিন ইনশাল্লাহ, ঠিক আছে? সৎ সাহস থাকলে আপনি ইউ ক্যান স্টে এনিওয়্যার, রাইট? আমরা যে কোনো জায়গায় বসতে পারি, আমাদের মধ্যে সৎ সাহস আছে। কিন্তু সব বিচারই হলো, ধরেন ওই যে একটা পারসেপশনের কথা বললাম একটু আগে, যে কিছু মানুষ বিশ্বাস করবে দুনিয়া উল্টে গেলেও তাদের বিশ্বাস যাবে না। হ্যাঁ, এই বিশ্বাসের জায়গায় যখন কিছু মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকায়, তখন কেমন লাগে? খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, কারণ আমি সালমান ছবিগুলো এখনো দেখতে পাই না, মানে আমি পুরোটা দেখতে পাই না আর কি, ইমোশনাল এসে যায়, জানি না, ভালোবাসা থেকে আসে হয়তো বা, যার জন্য সালমান মারা যাওয়ার পর হলে কোনোদিন ছবি দেখিনি আমি, এখনো ছবি করছি, শত শত ছবি করছি, অনেক ছবি করছি, কিন্তু করা পর্যন্ত শেষ, ডাবিং পর্যন্ত শেষ, তারপর জান না কখনো হলে? কোনোদিনই দেখিনি, কোনোদিনই নাই 22-25 বছরে, কারণ আমি লোড নিতে পারবো না, বুঝতে পারছি। যাই হোক, এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজের চাওয়া, নিজের মনের কথা, এটা ছবি দেখবো না, কারণ আমি তাকেই বললাম যে তুই নিয়ে আজ, তাই আমার সমস্ত আনন্দে অপূর্ণ থেকে যায়, এখন অপূর্ণ থেকে যায়, যত আনন্দই করি, যত ফিল্ম করি, যত জায়গায় কাজ করি, যত সাকসেস হই, 50%, আর বন্ধু যদি বেঁচে থাকতো আরো 50%। কখনো এই সম্পর্কের জন্য নিজের ভিতরে রাগ হয় না যে এই সম্পর্কটা এভাবে ওর সাথে এত ইনভলভ না না, হলো? আমার রাগ হয় না, আমার কথা হচ্ছে যে আপনি এত ক্লোজ একটা রিলেশন, আপনার বাসায় যে গলা ধরিতে মরে গেলেন, আর আমি দোষী হলাম, এই জিনিসটা মানতে পারতেছি না। এটা হয়, অ্যান্ড ডেফিনেটলি দ্য থিং ইজ দ্যাট আপনার খুব ক্লোজ একজন বন্ধু, সে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায়, মানুষজন আপনাকে সন্দেহ করবে, সন্দেহ জিজ্ঞেস তো করবেই, তীব্রভাবে সন্দেহ করে, এবং এই সন্দেহের মাত্রা এত ভয়ঙ্কর হয়ে যায় যে ওই মানুষটাই সবকিছুর জন্য দায়ী, এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। রাইট, আর আমি সেরকম পরিস্থিতির মধ্যেই তো পড়ছি, তাই না? আর একটা জাস্টিফিকেশন, কিন্তু আমাদের কিন্তু সব বড় সমস্যা হচ্ছে আমরা যে কোনো কিছু জাস্টিফাইড করে ফেলি সঙ্গে সঙ্গে। দেখেন সালমান শাহর মৃত্যুর পরে এটা কিন্তু এখনো ইনভেস্টিগেটিং পর্যায়ে যাবে, কোর্টে যাবে, তারপর একটা ফাইনাল রায় আসবে, তারপর এখন মানুষের রায় হয়ে গেছে, এখনো বিশ্বাস করতেছে না, ঠিক আছে? মানুষের রায় হয়ে গেছে, মনে হয় হ্যাঁ এই হচ্ছে খুনি, এইটা করছে, এইটা করছে। যতই দেখুক, এখন আমি তো ইউটিউব দেখি শোনো সময়, মানে এখনো তাই পিবিআই গালাগালি করতেছে, অমুকের গালাগালি করতেছে, আমাদেরকে গালাগালি করতেছে। এখন কথা হচ্ছে যে কিভাবে বুঝাবো, এটা বুঝবে না, কিভাবে বলবো? এই আমরা যদি আবারও বলি যে আরো সর্বোচ্চ আরো বড় ইনভেস্টিগেট গ্রুপ নিয়ে আসেন, তারপর তো আমরা আছি, এখানে থাকবো ইনশাল্লাহ। আপনি আসেন লন্ডন থেকে,
আপনি লন্ডন থেকে আসেন, আমার কথা, আমার চাওয়া যে উনি লন্ডন থেকে আসুক, প্রেস ক্লাব সামনে বসুক, আমাদেরকে ডাকুক, আমরা বসি, সাংবাদিক বসি, এটা ফাইনাল। এটা নিয়ে এত ঘাটাঘাটি, আমার কথাটা বুঝছেন, এত কেন বিজনেস? এই যে আপনি প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি ইউটিউবে যে রিজভির একটা ইন্টারভিউগুলো দেখেন, 3 দিন হলো, কিন্তু রিজভিটা নিয়ে কেন আলোচনা আসতেছে না, কেন আলোচনা হচ্ছে না? আই শুড ডেফিনেটলি, এটা অনের করার আগে আমি অবশ্যই দেখবো। আমার কথাটা বলছেন, কেন আলোচনা হচ্ছে না? কেন রেজবি ছেলেটা কে? রেজবিকে কই থেকে আনালো? রেজবিটা কেন সাক্ষী দিল? এই জিনিসগুলো বেরোলে তো এসে যায়। যেহেতু প্রথমে বলছে আমি ছিলাম, ডন ছিল, মুখ ছিল, এত পরে সে কথা উল্টায় ফেলছে। হ্যাঁ, তো পরে রুবি আন্টির মতন ওই দিকে পরে কথা উল্টা বলছে। এখন রুবি আন্টির তাও একটা মাথার গন্ডগোল প্রবলেম, এটা সবাই জনগণ বোঝা যায়, বুঝেছে। হ্যাঁ। কিন্তু ও তো এখনো সুস্থ, এখনো সুস্থ, অনেক সুস্থভাবে বলেছে যে নীলা চৌধুরী আমার সাথে বিট্রে করছে, আমার সাথে বেইমানি করেছে, আমাকে এই টাকা দেওয়ার কথা ছিল, এইবার লাইনে বুঝতে পারছি, আমাকে টাকা দেওয়ার কথা, টাকা দেয়নি, আমাকে জেলে ভরাইছে, বলছে 2 দিন থাকো বাবা, 2 দিন পর তোমাকে বের করে নেবো, তুমি রাজসাক্ষী। কিন্তু আমার ডিটেনশনে দিয়ে 3 মাস থাকা লাগছে। তারপর 6 মাস পর টাকা পয়সা দিয়ে আমি বেরিয়ে আসছি, এসে লন্ডনে চলে আসছি। কিন্তু লন্ডনে রেজবি তো আছে, রেজবি যে ওর আম্মা ডাকে না কেন নীলা চৌধুরী? ওনাদের মহল্লাতে তো আছে, এলাকাতেই। আপনি দেখেন ইন্টারভিউ, তাহলে এত কিছু হলো। রুবি আন্টি আমেরিকাতে, উনি লন্ডনে, আর লন্ডনে তো রেজবি আছে একই মহল্লায়, তো রেজবিকে সামনে আনতেছে না কেন? নীলা আন্টি এবার আসেন, আমার কথাতে আসেন। আন্টি যদি সৎসাহস নিয়ে এগুলো করেই, তাহলে রেজবি কানে না কেন? আর রেজবি কিভাবে ছাড়া পেলো, কিভাবে চলে গেল, কিভাবে জামিন নিয়ে গেলো, এগুলো তো দেখার বিষয়। ডেফিনেটলি খালি ডন মারছে, অমুক মারছে, এগুলো করলে তো হবে না। কারণ মানুষের সহ্যের একটা সীমা আছে, আমরা সহ্য করতে হতো, সব দিক থেকেই ছাড় দিলাম, সব দিক থেকেই একটা ইয়ের মধ্যে পড়বো, তা তো না। আমার কথা হচ্ছে জনগণ বিশ্বাস করুক আর না করুক, আমি যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো জনগণ যেন জাস্টিফাই করে দেখে, যেরকম আমাদের সবকিছু জাস্টিফাই করে ইনভেস্টিগেট করছে, জনগণ আন্টির ব্যাপারেও সবার ব্যাপারেও ইনভেস্টিগেট করুক। কেন আন্টি এরকম করছেন, কোনো কিছু মন্তব্য করার আগে, ফাইনালি কোনো কিছু আমরা কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে আমরা যেন এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করি। আমি বলছি না এখানে ডন ভাই যেটা বলে গেল সেটাই আপনাকে সত্য মনে করতে হবে। আমি এটা বলছি না যে পিবিআই যেই তদন্তটা দিয়েছে কোর্ট পিবিআই যেটা বলেছে সেটাই আপনি সত্য মনে করবেন, কারণ এটা কোর্টই ফয়সালা করবে। তো সেই জায়গাটা থেকে নিজে একটা সিদ্ধান্তে আসার আগে অবশ্যই এই যে তথ্যপাত্র গত 3 দশক ধরে আপনারা পেয়েছেন, এগুলো জাস্টিফাই করেন, ডেফিনেটলি করা উচিত। এবং এই অনুষ্ঠানে শেষের দিকে একটা কথা বলতে চাই, এই অনুষ্ঠানে আমাদের ডন ভাই আমাদের সম্মানিত অতিথি হয়ে এসেছেন, তিনি তার কথাগুলো বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে থেকে ভালো লাগা, মন্দ লাগা, মান অভিমান, সমস্ত কথাগুলো বলেছেন। বন্ধু মহলের যে সম্পর্কটা ছিল সেখানে সালমান শাহ তার জীবনের অনবরত অন্যতম একটা পার্ট, সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছেন। এই বিষয়গুলোকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রেক্ষাপটে এক ধরনের বিনোদন অনুষ্ঠান হিসেবে উপস্থাপন করেছি। আমরা বিশেষভাবে আস্থা রাখতে চাই মহামান্য আদালতের উপরে। মহামান্য আদালত এবং আমাদের যেই পুলিশ সংস্থা আছে, পুলিশ ডিপার্টমেন্ট, তারা ইনভেস্টিগেট করে ফাইনালি মহামান্য আদালত যে সিদ্ধান্ত দেবেন। আমরা জানি যে বহু বছর ধরে এই মামলা চলছে, বহু বছর ধরে ইনভেস্টিগেট চলছে, বিভিন্নভাবে চলছে, তার পরিবার চাচ্ছে সঠিক বিচার হোক। তো মহামান্য আদালত যেই সিদ্ধান্ত দেবেন, যে রায় দেবেন, সেটাই চূড়ান্ত ফয়সালা, এবং সেটা মানতে আমরা বাধ্য। তো আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সেই বিষয়ের উপরে আস্থা রাখছি। রন ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আপনার এই যে ভেতরের যেই সাহসী ব্যাপারটা, যে নিজেকে উন্মোচন করা, নিজেকে মেলে ধরা, সেটাকে আমি সম্মান জানাই, রেসপেক্ট জানাই, এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এইভাবে বলার একটা সুযোগ থাকা উচিত, এবং সেটা যদি সে নির্দোষ হয় সেটা নিশ্চয়ই আমাদের কোর্টের উপর আস্থা রাখতে হবে। তবে এটা ঠিক, আমি আপনার এই যে তারার রাতে একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে উপস্থাপন করতে গিয়ে নিজের জীবনের যে হ্যাসল, যেহেতু বিষয়টা মামলা এখনো চলমান আছে, সুতরাং এটা নিয়ে আমরা এখনই সিদ্ধান্তে আসতে পারি না, কিন্তু আপনি তো হ্যাসল পোহাইছেন, এইটার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, আপনি তো অনেক ভুগেছেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, রাইট? তো কারণ আমার সৎসাহসিতে গেছি, রাইট। তো এই পুরা জীবনটা নিয়ে শেষ বেলায় এসে যদি আপনার কিছু বলার থাকে, ফিল্মি ক্যারিয়ার, ফ্যান্টাসি, আসলেন, দেখলেন, জয় করলেন, সুপারস্টার, সালমানের এভাবে চলে যাওয়া, তারপরে একটা ক্যারিয়ারে বিশাল ধস, এত বড় লম্বা সময় ধরে আইনি মামলা জটিলতা ফেস করা, কি বলবেন আসলে? আসলে এখানে বলারও কিছুই নেই। আর আমরা এখন সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করবো না, মিথ্যা কথা বললেও কেউ বিশ্বাস করবো, যারা যা বিশ্বাস করে সে করে নিয়েছে, করে গেছে। তারপরে বলি যে আমি আমার একটা বন্ধু হারিয়েছি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা টপ নচ সুপারস্টারকে হারিয়েছে, একজন ওয়াইফ তার হাজবেন্ডকে হারিয়েছে, একজন মা তার ছেলেকে হারিয়েছেন। সব দিক থেকে বিচার বিবেচনা করে আমার ওপিনিয়ন, আমার যেটা বলার, সেটা হচ্ছে যে সব কিছুরই একটা সুষ্ঠু তদন্ত করে একটা ফয়সালা, একটা ফিনিশিং দেওয়া উচিত এই সালমানের ব্যাপারটা নিয়ে। কারণ আমরা এত হচ্ছি, হ্যাসেল হচ্ছি, আর ভালো লাগছে না, মিথ্যা অপবাদ নিয়ে আর বেঁচে থাকতে চাই না। কারণ কি, আমি আসলে আমি আমার কথা হচ্ছে যে মিথ্যা অপবাদ নিয়ে আর বাঁচতে চাচ্ছি না। ভয়ঙ্কর কষ্ট, প্লিজ ভয়ঙ্কর। আমি আমার সালমানের সেই ভক্তদেরকে বলতে চাই যে এটা ইনভেস্টিগেট করুক আবার ভালো মতো, যে আসল সত্যটা বের হয়েছে। কারণ আমার এমনি কষ্ট, যে কেরিয়ার নাই, বন্ধু নাই, তারপরে হচ্ছে যে জনগণের দিক থেকে একটা অসন্তুষ্টি, একটা ভুল বোঝাবুঝি,
মানে এত লোড আর নিতে পারতেছি না। যখনই যা রাস্তায় যে সালমানের কাছে Right, যাচ্ছে। right, right. কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে। এখন ঘটনা হচ্ছে যে বাঙালি জনগণ তো মানে শুই না পাগল, একজন হয়ে করছে সবাই করতেছে। আপনাকে আগেই বললাম আমি যে এখন যারা লাফালাফি করছে তাদের বয়স 4-5 বছর ছিল, তারা সালমান সম্পর্কে কি জানবে? খুবই সরি, আপনাকে খুব হ্যাপি মুডে নিয়ে আসছিলাম এখানে। Okay. আমি চাইছিলাম যে পুরো হ্যাপি মুডে আমরা শেষ করবো, বাট সামহাও আমরা রিয়েলিটিটা এত এত রুডভাবে ফেস করছি যে আমরা হ্যাপি মুডে শেষ করতে পারলাম না। বাট ইউ আর এ ওয়ারিয়র, আপনি একজন যোদ্ধা। ভেতর বাইরে কত মানুষকে দেখানো যায় যে কিভাবে ফাইট করছে, কিন্তু ভেতরটা যে প্রতি মুহূর্তে রেডি করতে হয়, এটা খুব খুব ভয়ঙ্কর রকমের ফাইট। আপনি সেই ফাইটটা করতেছেন এবং ফাইট করে এখনো সম্মানের সহিত বাঁচার চেষ্টা করতেছেন। আপনি কোর্টের প্রতি আস্থা রাখছেন, আপনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশ আইনের প্রতি আস্থা রাখছেন। এইটুকু জায়গার প্রতি আমরা যথেষ্ট সম্মান জানাই। এবং আমাদের এই পুরো ভিডিওর ওতে আপনারা আসলে এক্স্যাক্টলি কী দেখলেন? সামিরার এবং শাবনুরের নাম তিনি হিন্টস দিয়ে ইনিয়ে বিনিয়ে এমনভাবেও তিনি বলেছেন, এবং সামিরার সঙ্গে শাবনুরের এক্স্যাক্টলি কী ছিল সেটাও কিন্তু তার এই ভিডিওতে কিন্তু তিনি হিন্টস দিয়েছেন। এখন ঘটনা হচ্ছে কি, ডন গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু অনেকটা, অন্তত আপনি 90% বলতে না পারেন, অন্তত 80% কিন্তু পুরো হিসাব নিকাশ কিন্তু চলে এসেছে হাতের মাথায়। এখন এক্স্যাক্টলি সামনে কী আছে এবং সামনে এক্স্যাক্টলি কী হবে, এটা কিন্তু আমরা আসলে তার আগে আমরা পুরো ভিডিওটা একটু বিশ্লেষণ করে দেখি ইনি পুরো ভিডিওতে কী বলল। দেখেন, অলরেডি আপনারা দেখেছেন যে ডন গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু গত কালকে কিন্তু শাবনুরের পাশাপাশি ডলি জহুরের নামও এসেছে। এখন তিনি কতটুকু কি জড়িত বা কি জড়িত না, আমরা ওদিকে যাব না, বা আমরা ওদিক নিয়ে ওটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। সে জড়িত হতেই পারে বা জড়িত না হতে পারে, যতক্ষণ পর্যন্ত ফাইনাল একটা ফাইল আমাদের সামনে না আসছে ততক্ষণ আমরা এই ব্যাপারে কোনো কথাই বলবো না। বাট পরিস্থিতি যে অবধি গিয়ে পৌঁছাচ্ছে সে অবধি নিয়ে কিন্তু কথা বলা যায়। রুবির সাক্ষাৎকারে বারবার তিনি বলছে যে সামিরা একটা অসভ্য মেয়ে, এবং সামিরাকে প্লিজ ধরুন যে সামিরার নিজের মামি, তো মামি যদি এই কথা বলতে পারে তাহলে কিন্তু আর কিছু কিন্তু বাদ থাকে না। এবং রুবি হচ্ছে এই মামলার প্রধান রাষ্ট্রসাক্ষী, যাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। আমি একটা জিনিস বলবো, হয়তো আগে অনেকে বলেন যে ফ্যাসিবাদ সরকার ছিল, হাসিনা সরকার ভালো না, এই কারণে এই কেসটা এভাবে আগাতে দেয়নি বা ওই টাইমে রুবিকে আনা হয়নি। হ্যাঁ, তো এখন তো আসলে দেশে ফ্যাসিবাদ সরকার নেই, বা অনেকে বলে যে সালমানের মা জাতীয় পার্টি করতো, বিএনপির সুবিধা সে পেতে পারে, বা তো এই মহিলা বারবার প্রত্যেকবার লাইভে এসে কান্নাকাটি করে রাজসাক্ষী রুবি যে আসলে প্লিজ নীলা ভাবি আমাকে আনার ব্যবস্থা করুন। তো সালমানের মা এই ব্যাপারে কেন কোনো রকম স্টেটমেন্ট নেয় না বা তাকে কেন আনা হয় না, এটা একটা অজানা একটা কারণই কিন্তু এটা অডিয়েন্সদের কাছে আসলে রয়ে গেল। এবং সালমানের এই ইস্যুটা আসলে শেষ যে কোথায় হবে এটা আসলে আমরা কেউ জানি না। মানে কেস যে একবার এদিক একবার ওদিক, একবার ওদিক একবার এদিক। এখন শাবনুরের নামটা কেন উঠে আসছে দেখেন, সামিরা প্রত্যেকটা ভিডিওতে সে বলে যে, মানে প্রত্যেক জায়গায় বলেছে সালমান এবং শাবনুরকে সে কীভাবে দেখেছে, এটা একটা কুলু। এখন সে দেখতেই পারে। তো এখন একজন যদি ধরেন, আমরা সামিরার কথা বিশ্বাসই করলাম না, শাবনুর নির্দোষ, বাট মালেক আফসারের ভিডিওতে তো আফসারি সাহেব সেও কিন্তু তার ভিডিওতে আমরা দেখেছি, সেও কিন্তু একই কথাই বলেছে যে হ্যাঁ আমরা দেখেছি হ্যান ত্যান। তো এখন ঘটনা হচ্ছে যে মানে এখন আমরা যদি এটাও যদি বাদ দিই, ধরেন আমরা এটাও বাদ দিলাম যে তার কথাও ধরেন আমরা বাদ দিলাম যে সেও মানে বলছে যে এটা আমরা দেখেছি হ্যান ত্যান, আমরা ধরেন আমরা তার কথাও ধরবো না। তো আমরা এবার কার কথা ধরবো? তো আমরা এই দুজনের কথা বাদ দিলাম। এখন আমরা যদি আসি যে সালমান শাহের মায়ের কাছে, তো সালমান শাহের মা এই ব্যাপারটা কিন্তু সবসময় উল্টো কথা বলেছে যে সালমান শাহ নিজের বোনের মতো দেখতো শাবনুরকে, এবং তাদের ভিতর ওরকম কোনো ব্যাপার ছিল না, হ্যান ত্যান, ভালো কথা। বাট তার একটা আক্ষেপের জায়গায় এক কথা, যে যদি সেটা তাই হয়, যদি সে বোন হয়ে থাকে, তাহলে সে যেটা জানে সে সেটা নিয়ে কেন কথা বলেন এবং সেটা নিয়ে সে কেন মুখ খোলে না, এটা তার একটা বলার জায়গা। এবং এটা নিয়ে কিন্তু সালমান শাহর ভক্তদের সাথে কিন্তু তার একটা ইস্যু কিন্তু এটা নিয়ে কিন্তু মানে কাজ করে, যে এটা নিয়ে সালমান শাহর একটা ভক্তদের সঙ্গে মানে শাবনুরের একটা বিরোধ বলতে পারেন, বা আপনি বলতে পারেন যে ওই সালমানের মায়ের পক্ষ থেকে শাবনুরের অডিয়েন্সদের প্রতি তার একটা বিতৃষ্ণার জায়গা, বা শাবনুরের ফ্যানরা সালমানের মার হয়তো এই কথাটাকে তারা দোগলা মনে করে বা তারা পছন্দ করে না। বাট রুবি আজকে যে কথাগুলো দেখেন, রুবি আজকে এটা একদম রিসেন্টলি, এটা যে ওই যে মামা হওয়ার পরে, মানে মামাকে
ধরার মানে মামাকে হুমকি দেওয়ার পরপরই কিন্তু এই ভিডিওটা, তো মামাকে হুমকি দেওয়া হচ্ছে কীভাবে এবং কারা দিচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা বারবার কথা বলছি, এবং সরাসরি মামুন নামে একজনের ওই লাইভটা আমরা ছাড়বো রিসেন্টলি। আপনারা ওই লাইভটা প্লিজ কেউ মিস করবেন না। ওই লাইভটা যে মামুন ভাইয়ের যে লাইভে, যেখানে সরাসরি থ্রেট দেওয়া হচ্ছে যে তোরা বেশি বাড়িস না, সালমানের সঙ্গে যেটা হয়েছে ওটাও তোদের সঙ্গে হবে। সরাসরি সালমান শাহের মামা যিনি আলমগীর কুমকুম, তো তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং সালমানের ভাই শাহরানকে সরাসরি হুমকি দিচ্ছে। তো কারা দিচ্ছে, কেন দিচ্ছে, এটা তো শীঘ্রই সামনে এসে যাবে। ডনকে ধরা হয়েছে এবং ডনকে আসলে অনেকের প্রশ্ন এখন যে ডনকে কেন রিমান্ডে দেওয়া হচ্ছে না। ডনকে রিমান্ডে দিলে তো আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কথা সামনে আসবে। তো দেখেন, রিমান্ড কিন্তু খামখেয়ালি দেওয়া যায় না এবং ডনকে কিন্তু একদম ডনের স্টেটমেন্টে কিন্তু সরাসরি কিন্তু ডনকে ধরা হয়নি। ডনকে ধরা হয়েছে নির্দিষ্ট কুলুর উপর বেস করে, কিন্তু ডনকে ধরা হয়েছে, ডনকেও কিন্তু ইচ্ছামতো ধরা হয়নি। সালমান শাহ কেচের 11 নম্বর আসামি, সে অন্য একটি মামলায় বলেছে যে ডন এটার সঙ্গে সে জড়িত আছে, ডন 12 লাখ টাকা নিয়ে কাজটা করেছে। তো সেই কথার বেস করে কিন্তু ডনকে ধরা হয়েছে। এখন আপনি কোন দিকে যাবেন বলেন? এদিকে যাবেন এদিকে কাটা, এদিকে যাবেন এদিকে কাটা, ওদিকে যাবেন ওদিকে কাটা। মানে এমন একটা পরিবেশ, এমন একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে ফেলে দেওয়া হচ্ছে যে কি বলবো বলেন, মানে সিচুয়েশন এখন কোন দিক দিয়ে খাড়া হচ্ছে, সিচুয়েশন যে কোন দিক যাচ্ছে এটা আমরা আসলে কেউ জানি না। আমাদের জাস্ট ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। জাস্ট এখন আমাদের ওয়েট করতে হবে এবং সঠিক সময়ের ওয়েট করতে হবে, যে সঠিক সময় যখন আসবে সঠিক বিচারটা কিন্তু ঠিকই হবে। এবং দেখেন, এই বিচারের থেকেও বড় বিচার তো আছে, ওইটার ভরসা তো রাখেন এবং ওইটা তো আমরা সবাই মানি, ওটা তো আছে যে এই বিচারের থেকেও সেই বিচারটা বড় বিচার, এবং সেই বিচারের ময়দানে আসলে কেউ ফাঁকি দিয়ে যেতে পারবে না। আজকে যারা ফাঁকি দিচ্ছে, আজকে যারা হ্যান ত্যান নিয়ে বিনিয়ে এটা সেটা ওটা ওটা কথা বলছে, ওই বিচারের ময়দান তোলা থাকলো তাদের জন্য, তারা একজনও, একটা কাক পক্ষেও তারা কিন্তু ওই বিচারের থেকে কিন্তু সরে যেতে পারবেন এবং ওই বিচারের ময়দানে তাদের আসতেই হবে এবং ওই বিচারের ময়দানটা আমরা দেখব। আমরা ওই বিচারের ময়দানটা দেখার জন্যই কিন্তু আমরা ওয়েট করে বসে আছি যে আসলে কি হয়, কি কোন দিকে পরিস্থিতি যায়। এবং দেখেন, ওই বিচারের মাঠটা হবে এবং ওই বিচারের মাঠটা থেকে এরা কেউ, নট অনলি এ সিঙ্গেল পার্সন, একজনও বেরিয়ে যেতে পারবে না, একজনও না। যারা যারা জড়িত, যারা যারা এই গালাত কাম করেছে, প্রত্যেক মানুষ, প্রত্যেকেই কিন্তু তারা এই ফলটা তো পাবেই। একদম নিরপরাধ, একদম নিষ্পাপ একটা ছেলে সালমান শাহ, যিনি কোটি কোটি ভক্তদের আবেগ, এবং তার সঙ্গে যে কাজটা করা হলো এটা অন্যায়, চরম অন্যায়। এবং এই অন্যায়ের বিচার কিন্তু পুরো বাংলাদেশের মানুষ চায়, পুরো বাংলাদেশের মানুষ চায় যে এটার বিচার হোক। পুরো বাংলাদেশের মানুষ এটার বিচার চাচ্ছে এবং পুরো বাংলাদেশের মানুষ কিন্তু জানতে চাচ্ছে যে আসলে আমরা এটার বিচার চাই এবং আসলে যে কাজ হয়েছে এটা তো চরম অন্যায় হয়েছে, এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষই কিন্তু চাচ্ছে। এবং এখন জাস্ট শুধু সময়ের অপেক্ষা, সময় কখন আসবে তখন কিন্তু আসলে এক্স্যাক্টলি সব কিছু প্রুভ হয়ে যাবে। সময়ের উপরে কোনো মান নেই, সময়ের উপরে কোনো খেলা নেই, সময় আমাদের হাতে না। যখন আমাদের হাতে সময় চলে আসবে তখন বুঝতে পারছেন একটা সিঙ্গেল পার্সনও কিন্তু বাদ যাবে না, একটাও না, প্রত্যেকেই কিন্তু ফাঁসবে, প্রত্যেকেই। এবং এখন শাবনূরের নাম আসছে বা ডলি জহুরের নাম আসছে বা অমুক তমুকের নাম আসছে, এটা আসতেই পারে নাম আসা, মানে যে তার ভক্তরা এটা গালাত কাম বলে তার ভক্তরা উল্টোপাল্টা কথা বলবেন বা নাম আসছে বলেই যে আসলে তাকে ধরা হবে না বা কিছু, বা সে নিষ্পাপ বা সে নিষ্পাপ না, এটার উপর কিন্তু কোনো কিছু যে মানে যায় আসে না। নাম যে কেউ যে কারো নিতেই পারে, যে কেউ যে কারো কথা বলতেই পারে, এটা একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকের রাইট আছে। প্রত্যেকেই গণতান্ত্রিক দেশে বলতে পারে যে হ্যাঁ অমুক এই কাজ করেছে বা তমুক এটার সঙ্গে জড়িত, এটার আমরা বিচার চাই, প্রত্যেকেই বলতে পারে। সো এটা বলা কোনো অন্যায় বা কোনো কিছু না। তো এই রুবির যে মন্তব্য, রুবির স্টেটমেন্ট নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন।